ফেসবুক লাইভে আরুষের কীর্তির আংশিক দৃশ্য দেখে নিল মেহের। মোবাইলটা ধপ করে ছুড়ে দিল বিছানার উপর। মেজাজ তেতো হয়ে গেছে মেয়েটার। শালা বদমাইশ তাকে বাড়িতে আটকে রেখে গোটা শহর শোডাউন দিয়ে বেড়াচ্ছে, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এই ব্যাটার জন্য এত মাতামাতি কিসের? ভালো মানুষ ইলেকশনে দাঁড়িয়েছে, ভুল ক্রমে জিতে গেলে শহরটার দফা রফা হবে। কোন রুচিতে তারা আরুষকে নমিনেশন দেয়, নাকি টাকা দিয়ে কিনে নিয়েছে? হতেই পারে। রাজনীতি শব্দটাই যে হারে নোংরা, এই ধরনের নোংরামি কুটনামি বাটপাড়ি দুধ ভাত ব্যাপার। সময় গড়িয়ে প্রায় বিকেল। আকাশের রং বদলে গেছে। সূর্যের শেষ আলো জানালার ফাঁক গলে গরময় ছড়িয়ে পড়েছে। আরুষ ক্লান্ত শরীরে দরজা খুলে ঘরে ঢুকল। এক মুহূর্ত এদিক ওদিক না তাকে সোজা বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ালো। কাঁধের ওপর ভারী ক্লান্তি জমে আছে। সারাদিন ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকলে হয়তো সে ক্লান্তি ধুয়ে যাবে না। কিছুক্ষণ পর গোসল শেষ করে ভেজা শরীর নিয়ে বেরিয়ে আসে আরুষ। কোমরে সাদা তোয়ালে লুঙ্গির মতো গিট্টু দেওয়া, গায়ে অসংখ্য পানির কণা চিকচিক করছে। চুলটাও সে মোছেনি, অনবরত পানি ঝরছে ঝাঁকড়া চুল থেকে। বের হয়ে আরুষের চোখ খুঁজল মেহেরকে। সকালে একবার দেখে গেছে, মেয়েটা ইদানিং তাকে পাত্তা দিচ্ছে না, বড্ড ইগনোর করা ধরেছে তাকে। কালো বলে কি এত অবহেলা? একেবারে কুচকুচে কালোও তো নয়। আর এমন ভাব নেওয়ার কারণে বা কি? সে কি রূপসুন্দরী? অবশ্য কমও না। আরুষ ফিক করে হেসে ওই অবস্থায় সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। বাড়ির সকল স্টাফ নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ তাকে খেয়াল করছে না। মেয়ের সোফায় বসে ঝিমাচ্ছে। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবে না এখন আর। দিনে ঘুমালে রাতে ঘুম আসে না তার। এমনিও শরীর মন ভালো নেই। হাজারটা চিন্তার রহস্যের বেড়াজাল ছিঁড়ে ফেলছে মেয়েটাকে। এত চাপ নেওয়া যাচ্ছে না। আর ধীর পায়ে এগিয়ে মেহেরের সামনে গিয়ে ঝুঁকে যায়। ঝাঁকড়া চুল ঝাড়া দেয়। মেহেরের মুখে চুলের পানি ছুটে গিয়ে পড়তেই সাথে সাথে চোখ খুলে তাকায়। নাক ছিটকায় সে। ঘুম ভাব পুরোপুরি উবে গেছে। বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে বলে, কি সমস্যা? আরুষ ঠোঁটের কানে দুষ্ট হাসি টেনে বলল, ঘরে গিয়ে ঘুমাও। এটা কেমন ঘুমের স্টাইল? নাকি বাচ্চার মায়ের এভাবেই বসে বসে ঘুমায়? মেয়ের চোখ শুরু করে তাকালো। বাঁকা হয়ে ঝুঁকে থাকায় আরুষের গলায় থাকা চাবি সিস্টেম লকেটটা ঠিক ওর মুখের সামনে ঝুলছে। তবে এটার চেয়ে বেশি বিরক্তিকর ব্যাপার হলো আরুষ ভেজা শরীর নিয়ে খালি গায়ে শুধুমাত্র তোয়ালে পেঁচিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করলো মেহের, কিন্তু পারল না। গলা খাকারি দিয়ে বলল, লজ্জা শরম নিয়ে আপনার? বেয়াদবের মতো তোয়ালে পরে ঘুরছেন কেন? জামা কাপড়ের অভাব পড়েছে? এখন যদি টান দিয়ে খুলে দেই ভালো হবে ব্যাপারটা? আরুষ খ্যাক খ্যাক করে হাসলো। চোখ মেরে বলল, খুলে নাও। বউয়ের সামনে লজ্জা কিসের? এক বাচ্চার বাপদের লজ্জা থাকতে নেই যান। এত লজ্জা থাকলে দুই বাচ্চা হবে কিভাবে? মেহেরের মুখ রাগে লালাভ হয়ে গেল। চাপা গলায় গর্জে উঠল, থার্ড ক্লাস কথাবার্তা বাইরে গিয়ে করবেন। অশ্লীল নেতা। খুব তো অশ্লীল করছো। লাস্ট কবে আদর করেছি মনে করতে পারবে? কোথায় আমি অশ্লীল? দেখো ভালো হয়ে গেছি, এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। দাঁত কেলিয়ে বলল আরুষ। মেয়ের রাগে গজগজ করছে। এই লোকটা সত্যি অসহ্য। শালার বেটা, লুচ্চা বাদরের বাদর। মেয়ের উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই আরুষ ওর হাত ধরে ফেলল। শক্ত করে ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল। গভীর শ্বাস নিয়ে মুখ গুজল চুলের ভাঁজে। তৃপ্তি নিয়ে বলল, আহ, এতক্ষণে পিওর অক্সিজেন পেলাম। মেয়ের ঝাটকা দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরুষের বাঁধন শক্ত। আপনি মানুষ, ড্রয়িং রুমে লুচ্চামি না করলে হচ্ছে না? আন্টি এসে দেখলে এম্বারেস হবে না? সরুন এক্ষুনি। বলেছি না আমায় ধরবেন না। আরুষ নাছর বান্দার মতো তেরা সরে বলল, আমার বাচ্চার মা, আমার বউ, আমার ইচ্ছে আমি ধরেছি, ব্যাস। তুমি বলার কে মেয়ে? আন্টি দেখলে দেখুক, কি এমন দেখবে? আমি কি ড্রয়িং রুমে বসে ডাক রোমান্স করছি? বিষম রাগে মেহের চিমটি কেটে দিল আরুষের হাতে। আরুষ নাটকীয় আর্তনাদ করে ছেড়ে দিল তাকে। সাথে সাথে হাত ডলতে ডলতে অভিযোগের সুর তুলল, তুমি বউ না সারাশি? সারাক্ষণ চিমটি দাও। সারাদিন ছেলেদের মধ্যে থেকে এক বেলায় আমার সব ফিল শুকিয়ে গেছে, ইস্ট্রোজেন কমে গেছে। শালারা একটু পরপর জড়িয়ে ধরে। মনে হচ্ছিল আমি শালাদের নতুন বিয়ে করাবো। তোমার কাছে আসলাম গা থেকে ব্যাটা ব্যাটা গন্ধটা দূর করতে, শেষমেশ তুমিও লাথি মারলে। ছি! নবাব তোমার বেগম বানাতে চায়, আর তুমি করো নবাবের সাথে বিরোধ। এইটাও কি আমার মির্জাফর বাপ শিখিয়ে দিয়েছিল? বিরক্তি সুরে বলল আরুষ। মেয়ের দরজার ভাত ভেঙে গেছে ইতিমধ্যে। চোখে আগুন নিয়ে বলল, আপনার মুন্ডু। আরুষ ফিক করে হাসল। বউ, একটু থাকো না, 5 মিনিট। কাছে আসলে খুন করব। অশ্লীল নেতা। আরুষ বারণ শুনে না, একদম গা ঘেঁষে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, 5 মিনিট দিলে না তো? চলো, এখন তুমি আমার সাথে ঘুমাবে। রাতে দূরে দূরে থাকো। খুব সাহস বেড়েছে। তুমি আমায় ইগনোর করো। জানো মেয়েদের কাছে আমার কত ডিমান্ড? মেহের ধীর কণ্ঠে বলল,
সস্তার বাজারে সস্তার মেয়ে মানুষের কাছে দাম থাকতে পারে, আপনার দাম আমার কাছে 2 টাকাও নয়। আরুষ গভীর চোখে তাকালো, ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসি ফুটিয়ে ধপ করে তাকে কোলে তুলে নিল। মৃদু সুরে বলল, কিন্তু তোমার দাম আমার কাছে প্রাণাধিক মেহেরজান, তাই তো ছাড়তে পারি না। রক্তে মিশে গেছো, ত্যাগ করতে পারি না। অ্যালকোহলের চেয়েও তীব্র নেশা, তাই মদে আর নেশা ধরে না। সর্বনাশী সত্তা তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। মেয়ের এসব কথা কানে নিল না। দুহাত দিয়ে আরুষের বুকে ক্রমাগত ঘুষি মারতে থাকে, তাও যদি নামিয়ে দিত। দাঁত কিরমির করে বলল, আপনি এত অমানুষ কেন? বুঝেন না ভালো লাগছে না? জ্বালাচ্ছেন কেন? দূরে থাকুন আমার থেকে। আরুষ শান্ত চোখে তাকিয়ে বলল, দূরে তো থাকতে পারি না। জ্বালাচ্ছি আমি? জ্বালাচ্ছ আমায় তুমি মেয়ে? মেয়ের রাগে দপদপ করতে থাকা মুখটা ওর আরও ভালো লাগলো। চোখে মুখে বিদ্রোহ, অথচ হাতের মুঠোতে বন্দী। সে কি জানে এই প্রতিরোধটাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে? গভীর ধীর অথচ দুর্বার কণ্ঠে বলল, শোনো, আরুষ শেখ নারীর অবহেলা বরদাস্ত করে না। বারবার এই ভুল করার স্পর্ধা দেখাও কেন? খুব সুখ পাও আমায় পুড়িয়ে? ঝগড়া করো, ঘৃণা করো, শাসন করো, বিরোধ করো, শুধু নীরবতা টেনে গোপনে ক্ষতবিক্ষত করো না। তোমায় কিভাবে দেখাই আমার হৃদয় আচরে আচরে আহত? এর চেয়ে ভালো না মেরে ফেলা? আরুষের কণ্ঠস্বর কেমন আহত শোনালো। মেয়ের থমকে গেল কিছুক্ষণের জন্য, এরপর পুনরায় বিরোধ তুলল মন। ততক্ষণে ওকে ঘরে এনে নামিয়ে দিয়েছে আরুষ। মেয়ের তেজ দেখে ছুটে বেরিয়ে যেতে আবারও আরুষ টেনে ধরে তাকে কাট কাট গলায় বলে, তুমি আমার বউ, সর্বস্ব আমারই। কাকে দেখাও তেজ? ঝলসে দিতে আমি কম জানি? কেবল করি না। কারণ? থামলেন কেন বলুন? আমি আপনার হাত পা ধরে বসে আছি? কে বারণ করেছে ঝলসে দিতে? মুক্তি দিয়ে দিন। মৃত্যুর চেয়ে বড় মুক্তি আর হয় না। প্লিজ আপনার পাপের দুনিয়ায় বাঁচিয়ে না রেখে মেরে ফেলুন। জান্নাতে এত অশান্তি নেই, আমার শান্তি চাই। আপনার মতো সাইকোর সাথে থাকতে আমিটা পাগল হয়ে মারা যাব। এটা কোনো জীবনই না। ধিক্কারে সুরে বলল মেহের। কখনো ভালোবাসি বলিনি, তাই বলে কি আমি শ্বেতপদ্মকে ভালোবাসিনি? আরুষ ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার গল্পের ভিলেনও আমি, নায়কও আমি। তোমার নিঃশেষ আমাতেই মেহেরজান। তুমি চাইলে আগুন হতে পারো, কিন্তু সেই আগুনের ধ্বংসস্তূপও আমিই থাকবো। আরুষের কথাগুলো থমকে দিল মেহেরকে। তীব্র রাগ কিছুটা স্তিমিত হয়ে এলো, কিন্তু সেটা আরুষকে বুঝতে দেবে কেন? মেহেরের প্রতিক্রিয়া কেমন ছিল আরুষ তা দেখল না। খপ করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভীষণ ঘুম পাচ্ছে তার। গত 2 দিন যাবৎ পেরেশানিতে ঘুম হয় না তার। এদিকে মেহের শান্তি পাচ্ছে না, শরীর জ্বলে যাচ্ছে। বেটাকে লাথি মেরে হটিয়ে দেওয়া গেলে। বেহায়াশালা। আরুষ মেহেরের কানের কাছে ঠোঁট নামিয়ে আনলো, ফিসফিস করে বলল, শুয়ে শুয়ে ব্যাঙের মতো না লাফিয়ে ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও। আপাতত আমি টায়ার্ড। এখন আর ইমরান হাশমি হতে বাধ্য করো না জান। তোমায় থামিয়ে দাও আমার জন্য সেকেন্ডের ব্যাপার। মেয়ের ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রাক্ষস লোকের সাথে লড়াইয়ের শক্তি ওর নেই। কেন যে মেয়ে হলো? ছেলে হলে লাথি মেরে পদ্মায় ফেলে দিয়ে আসতো। অশ্লীল নেতা। মাগরিবের আজানের সুর মিলিয়ে গেছে অনেকক্ষণ। আকাশে সন্ধ্যার আবছা আভা। রাস্তায় বাতিগুলো একে একে জ্বলছে। আলো আধারের মোহময় খেলায় শহর যেন এক নতুন রূপ নিয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেহের দূর আকাশের দিকে তাকিয়ে আছে। গোধূলির শেষ রং এখনো ম্লান হয়নি, তবে ধীরে ধীরে রাতের কালো চাদর সবটুকু ঢেকে ফেলছে। চারপাশে একটা অদ্ভুত শান্তি, অথচ তার ভেতরটা ঠিক উল্টো। কোথাও একটা শূন্যতা, কোনো একটা অনুভূতি তার নাগালের বাইরে থেকে তাকে ডেকে চলেছে। রাস্তায় গাড়িগুলোর হেডলাইট জ্বলছে। দোকানপাটে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব। কোথাও থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ। এই সন্ধ্যার সৌন্দর্যে ডুবে যাওয়ার কথা ছিল তার, অথচ ভেতর ঘরের অস্থিরতা কিচ্ছু ভাবতেই দেয় না তাকে। কিসের এত চিন্তা? তারই বা কিসের এত শূন্যতা? মেয়ের ফোনটা শব্দ তুলল নোটিফিকেশনের সাউন্ডে। একটা মেসেজ এসেছে অচেনা নম্বর থেকে। তুমি সত্য জানতে চাও? তাহলে এটা দেখো। সঙ্গে একটা ভিডিও লিঙ্ক। মেয়ের কপালে ভাঁজ ফেলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হৃৎপিণ্ডের ধুকপুকানি একটু বেড়ে গেল। কি এটা? কে পাঠিয়েছে? কেন? কয়েক মুহূর্ত থমকে থাকার পর ধীরে ধীরে লিঙ্কে ক্লিক করলো। ভিডিও চালু হতেই দেখা যাচ্ছে একটা গ্যারেজের মতো জায়গা, হালকা ঝাপসা পুরনো কোনো সিসিটিভি ফুটেজের সময় সকাল 8:50। কালো রঙের মার্সিডিজ রাখা আছে সেখানে। সামনে এক লোক দাঁড়িয়ে, বয়স 40-এর কাছাকাছি। চোখে মুখে সতর্কতার ছাপ। সে নিচু হয়ে কিছু একটা করছে গাড়ির তলায়। মেয়ের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সে যা দেখল তাতে তার নিঃশ্বাস আটকে এলো। লোকটা গাড়ির ব্রেক কাটছে। মেয়ের চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। ওর চোখ দুটো এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এলো। এরপর লোকটা উঠে দাঁড়ালো, ফোন বের করলো পকেট থেকে, কাকে যেন কল দিল, কিন্তু ভিডিওতে কোনো শব্দ নেই। কাকে ফোন করলো সে? কার নির্দেশে করছে এসব? ফুটেজের সময় এগিয়ে তখন সকাল 9টা।
একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন নওশাদ হোসাইন। চেহারা চাপা উত্তেজনা, হাতে একটা কালো ব্রিফকেস ধরা। তিনি চারপাশে সচেতন দৃষ্টি ফেলে তাকালেন, যেন কাউকে খুঁজছেন। তারপর দ্রুত গাড়ি বদলে ইঞ্জিন চালু করলেন। ভিডিও এখানেই শেষ। মেহেরের গা ঘামছে। বাবাকে কেউ ইচ্ছে করে খুন করেছিস? কিন্তু কেন? ওর মনে পড়ে গেল সকাল 9:44 মেহেরের কাছে কল আসে তার বাবা আর নেই। এই দিনটা সে আমৃত্যু ভুলবে না। পৃথিবীর সময় ওর জন্য থেমে গিয়েছিল সেই দিন। বাবা রক্তাক্ত লাশটা যখন ধুয়ে কাফনে মুড়িয়ে চোখের সামনে রাখা হলো, মেহের তখন কথা বলতে ভুলে গেছে। হাত পা চলে না ওর, চোখও জলমুক্ত করে না। এরপর জানাজা পড়াতে খাটালি তুলে যখন নিয়ে যেতে থাকলো বাবাকে, মেহের শূন্যে তাকিয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবাও চলে গেল আজীবনের জন্য না ফেরার দেশে। মেয়ের ঠোঁট কামড়ে কান্না আটকে ধরল। পুরনো ক্ষত তাজা হয়ে গিয়েছে, বুক ব্যথা করছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। তার শরীরটা কেঁপে উঠল থরথর করে। হাত থেকে ফোন প্রায় পড়েই যাচ্ছিল। মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছে, খুন, এটা খুন, কোনো দুর্ঘটনা ছিল না। তার বাবাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কিন্তু কে, কেন? এই ভিডিওটা পাঠালো কে? এটা কি আসলেই সত্য, নাকি কেবল বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে? মেহেরের বুকের ভিতর এক অজানা ভয় ক্রমশ দানা বাঁধতে থাকলো। এখন ওর কী করা উচিত? মেহেরের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, হাতের তালু ঘামে ভিজে গেছে। অনেক ভাবার পর ও ফোনটা কাঁপতে থাকা হাতে ধরে ভিডিও কপি করলো। তারপর নম্বরটা কপি করে নিয়ে দ্রুত আবিরকে পাঠিয়ে দিল। ভাইয়া, তদন্ত করো। বাবার মৃত্যু নিছকই অ্যাক্সিডেন্ট নয়, দ্যাট ওয়াজ এ প্রি প্ল্যান্ড মার্ডার। এই নম্বর ট্রেস করো, কে পাঠিয়েছে খুঁজে বের করো, আর বাবার ড্রাইভারকেও। মেসেজ পাঠানোর পর কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একটা চাপা উত্তেজনা অনুভব করলো সে, একটা ভয়ও। যদি সত্যিটা এমন কিছু হয় যা সহ্য করার মতো নয়। পুলিশ সদর দপ্তরে বসে ফাইল ঘাটছিল আবির। তার ডেস্কের উপরে এলোমেলো কিছু নথি আর পাশে রাখা ওয়ান টাইম কাপের চা থেকে ধোয়া উঠছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাসল মিহু পাখি নাম। আবিরের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ মেসেজ করলো মেয়েটা। মেহু ভালো আছে তো? ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে চোখ কপালে উঠল। ভিডিও ফাইল, অচেনা নম্বর, মেহেরের মেসেজ। সে এক মুহূর্ত দেরি না করে ভিডিওটা চালালো। ভিডিও শেষ হতে না হতেই তার মুঠি শক্ত হয়ে গেল। শিট! তারপর দ্রুত কল করলো মেহেরকে। রিং হচ্ছে, কিন্তু মেহের কল ধরছে না। তারপর একটা মেসেজ এলো, আমি এখন কথা বলতে পারছি না, প্লিজ খুঁজে বের করো ভাইয়া। আবির আগেই জানতো মেহের যখন এমনভাবে কিছু বলছে তখন ব্যাপারটা গুরুতর। 3 দিন আগেই সে নওশাদ হোসাইনের কেসের ফাইল আবার রিওপেন করেছে। আবির অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই পয়েন্টটা সে মিস করলো কিভাবে? অ্যাক্সিডেন্টের গোটা তদন্ত আবির করেছিল। গাড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, যদিও তবু ভাঙা পার্টসগুলো নিয়েও তদন্ত হয়েছিল। কিছু পাওয়া যায়নি। আবির তৎক্ষণাৎ অপরিচিত নম্বর ট্রেস করার জন্য সাইবার ক্রাইম ইউনিটকে ইনফর্ম করলো। এই নম্বর ট্রেস করো, দেখো কোথা থেকে এসেছে। আর ভিডিও ফুটেজের এই লোকটা মনে হচ্ছে নওশাদ হোসাইনের ড্রাইভার। একে খুঁজে বের করো, যেখানেই থাকুক খুঁজে বের করো। দরকার এই ক্রিমিনালদের হেল্প নাও, আমার তাকে চাই। কণ্ঠে দৃঢ় সংকল্প স্পষ্ট। কেন জানি মনে হচ্ছে এই তদন্ত শুধু একটা হত্যার রহস্য খোলাসা করবে না, বরং অনেক গভীরে নিয়ে যাবে। পরদিন সকাল 9:30। আবির সদর দপ্তরে ঢুকে সরাসরি তার সহকারী অফিসারের দিকে তাকালো। নম্বরটা ট্রেস করতে পেরেছ? সহকারী মাথা নাড়িয়ে বলল, না স্যার, নম্বরটা ভার্চুয়াল বার্নার ফোনের মতো, কেউ ইচ্ছে করেই এটা ফেলে দিয়েছে। আবির দাঁতে দাঁত চেপে ফেলল। এত সহজে ছাড়বে না সে। ড্রাইভারকে খুঁজে পেয়েছো? হ্যাঁ স্যার, এইটুকু বলে অফিসার কম্পিউটার থেকে একটা ঠিকানা বের করলো। এই লোকটা নওশাদ হোসাইনের ড্রাইভার নয় স্যার, গ্যারেজের কর্মচারী ছিল। নাম সেলিম মিয়া। 5 বছর আগে হুট করে চাকরি ছেড়ে দেয়, তারপর কোথাও কাজ করে, এখন থাকে নারায়ণগঞ্জে। চোরাই মোবাইলের ব্যবসা করছে বর্তমান। আবির এক মুহূর্ত দেরি করলো না, তড়িঘড়ি জানালো, টিম রেডি করো, আমরা এখনই যাচ্ছি। বেলা 1:15। নারায়ণগঞ্জের একটা পুরনো অন্ধকার গলিতে ঢুকলো পুলিশের গাড়িগুলো। ছোট্ট একটা ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে আছে আবিরের টিম। আবির ইশারা করতেই দুজন অফিসার দরজা কষে লাথি মারল। দরজা খোল। ভেতর থেকে কোনো সাড়া নেই। দরজায় আরেকবার ধাক্কা দিতেই দরজার শিকল খুলে পড়ল। ঘরের কোনো একটা পুরনো খাটের উপর বসে আছে একজন মাঝবয়সী লোক। চেহারা ক্লান্তির ছাপ, চুল উস্কো খুস্কো, চোখে ভয়। সেলিম মিয়া? আবির ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। গম্ভীর সুরে জিজ্ঞেস করলো, সেলিম মিয়া? লোকটা উঠে দাঁড়াতে চাইছিল, কিন্তু পা কাঁপছে। আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে, থানায় চলুন। সেলিম মিয়া মাথা নাড়ল, মুখে আতঙ্কের ছাপ। কিন্তু কিছু বলার আগে দুজন পুলিশ অফিসার তাকে ধরে গাড়িতে তুলে নিল। লোকটার চোখে স্পষ্ট ভয়। পুরনো পাপ নামা বোধ হয় চোখের সামনে ভেসে উঠেছে। দুপুর 1:33। চারপাশে ধূসর রঙের সিমেন্টের দেয়াল, কোথাও কোথাও বয়সের ছাপ ফাটল ধরিয়েছে। উঁচুতে ছোট্ট একটা জানালা, লোহার শিক দিয়ে ঢাকা।
সূর্যের আলো সেখানে পৌঁছালেও ঘরের মেঝেতে এসে পড়তে পারে না। মেঝেটা সিমেন্টের, তবে ধুলো মাখা, কিছু জায়গায় দাগ লেগে আছে। একপাশে লোহার রডের তৈরি বেঞ্চ, যার গায়ে গভীর আঁচড়ের দাগ, কিছু দাগ মানুষের নখের, কিছু দাগ সময়ের। ঘরের এক কোণায় একটা শক্তপোক্ত লোহার দরজা, বাইরের দিকে বিশাল তালা ঝুলছে। দরজার মাঝখানে একটা ছোট্ট জানালা, যেখানে দিয়ে মাঝে মাঝে পুলিশের চোখ উকি দেয়। ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টি। সেলের বাতাস ভারী, ভেজা ইটের গন্ধ, পুরনো ঘামের উগ্রতা মিলেমিশে আছে। এখানে তেমন কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে পাশের সেল থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে। এখানে সময় থমকে থাকে। দেয়ালের ওপর ঘড়ি নেই, কিন্তু আটক ব্যক্তিরা জানে সময় এগোয় না। এখানে শুধু অপেক্ষা, হয়তো মুক্তির, হয়তো বিচারের, বা হয়তো এমন কিছু যা মুক্তির থেকেও ভয়ঙ্কর। ডিটেনশন সেলে বসিয়ে রাখা হয়েছে সেলিমকে। সামনে বসে আছে আবির। সেলিম প্রথমে কিছুই বলছিল না, শুধু কাপা কাপা চোখে তাকিয়েছিল চারপাশে। আবির চেয়ার থেকে উঠে দাঁড়ালো, লাঠিটা হাতের আঙ্গুলে নাচাতে নাচাতে জিজ্ঞেস করলো, কি হয়েছিল 5 বছর আগে? সত্যি বলো। সেলিম মাথা নিচু করে থাকলো। আবির ধমকে উঠল, তাড়াতাড়ি মুখ খোল, নয়তো মিথ্যা কেসে খুনের আসামি বানিয়ে ফাঁসিতে ঝুলাবো। সেলিম এবার মুখ খুলল, কিন্তু গলা কাঁপছিল তার। আমি কিছু জানি না সাহেব। আবির ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর এক অফিসারকে চোখে ইশারা করতেই সপাটে একটা থাপ্পড় পড়ল সেলিমের গালে। সঙ্গে সঙ্গে কালো গালটা আরও কালো হয়ে গেল তার। সে কুকিয়ে ওঠে, সাথে সাথে চিৎকার করে বলল, জানি, আমি জানি। তারপর গলার সুর ক্ষীণ করে বলল, নাম জানি না, একখান পোলা আসিল, বয়স কম, আমি হারে দেখি নাই। মোবাইলে ফোন করে কইছিল ব্যারেক কাইটা দিতে, এর মূল্যে আমারে 5 লাখ টাকা দিছে। আবির এক দৃষ্টিতে সেলিমের দিকে তাকিয়ে রইল। ছেলে, কম বয়স, নাম জানো না? সেলিম মাথা নাড়ল। হ্যাঁ, আমারে খালি কাম দেওয়া হয়েছিল, আমি জিগাই নাই কিছু। আবির ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ল, তুমি বলছো কাউকে দেখোনি? তাহলে টাকা পেলে কিভাবে? সেলিম এবার আরও বেশি কাঁপতে লাগলো। একখান ব্যাগে রাখা গেছিল, ফোনে ঠিহানা কইছিল, আমি যাই টাহা নিয়ে আইসি সাহেব। আবির তার পাশে থাকা অফিসারের উদ্দেশ্যে বলল, মোবাইল ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে তো? জি স্যার, তবে 5 বছর আগের কল রেকর্ড পাওয়া কঠিন হবে। আবির কঠিন সুরে বলল, কঠিন হলেও বের করো। তারপর সে আবার সেলিমের দিকে ফিরল। তুমি বলেছিলে বয়স কম ছিল, কণ্ঠটা কেমন ছিল? ভয়েস চিনতে পারবে? সেলিম মাথা নিচু করল। না সাহেব, আমি জানি না। আবির হাতের লাঠিটা মাটিতে সজোরে ঢুকলো। তুই জানিস না? ওর গলা এতটাই শক্ত যে সেলিম হড়বড়িয়ে উঠল। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। এমন সময় অফিসার এসে রিপোর্ট দিল, স্যার, মোবাইল রেকর্ডের কিছু ডেটা পাওয়া গেছে। গ্রেট, বলো কি পেয়েছ? আমরা 5 বছর আগের কয়েকটি ইনকামিং কল ট্র্যাক করতে পেরেছি। আবির দ্রুত ফোনের দিকে তাকালো। নাম্বার ম্যাচ করাও। অফিসার দ্রুত কাজ শুরু করলো। কিছুক্ষণ পর সে বলল, স্যার, একটা অদ্ভুত বিষয়, এই নাম্বার ট্র্যাক করতে গেলে অন্য একটা নাম্বারের সঙ্গে মিশে যাচ্ছে। এটা মনে হচ্ছে কোনো মাস্ট কল ছিল। আবির চোখ শুরু করে ফেলল। বলল, অর্থাৎ কেউ ইচ্ছা করে নিজের আসল নাম্বার লুকিয়েছে? জি স্যার, একদমই তাই। এটা হাই প্রোফাইল ক্রিমিনালরা করে থাকে। ফেক আইডি দিয়ে মাস্কিং করা হয়, যাতে আসল কলারের ট্রেস না পাওয়া যায়। আবির এবার আরও গভীরভাবে চিন্তায় পড়ে গেল। কেউ আসল সত্য ধামাচাপা দিতে চেয়েছিল, তাই আজও সেটা রহস্য হয়ে আছে। আর এই পুরো কেসের পেছনে একটা নিখুঁত মাস্টার মাইন্ড আছে। আবির ধীরে ধীরে বলল, এ মাস্ট নাম্বার ব্রেক করো। আমি জানি কোথাও না কোথাও একটা লুপ হোল থাকবেই। তারপর সে আবার সেলিমের দিকে ফিরল। কণ্ঠটা কেমন ছিল? আরেকবার চিন্তা কর। যতক্ষণ না ঠিকঠাক উত্তর দিবি ততক্ষণ জেলে ঢুকিয়ে রাখবো। পাশায় বেতের বাড়ি পড়লে সব মনে পড়ে যাবে। সেলিম এবার মাথা নিচু করলো। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর সে অস্পষ্টভাবে বলল, আমি জানি না সাহেব, কিন্তু কণ্ঠটা হেভি ঠান্ডা আসছিল। শুনলে কিরম কিরম লাগছিল। কোনো শক্তিশালী লোকের কাম নিশ্চয়। এর বেশি কিছু আমি জানি না সাহেব, আমি শুধু টাহা নিছি। আবির চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। সাজানো গোছানো ঘটনা। অপরাধী কোনোদিন চায়নি সত্য সামনে আসুক, কিন্তু শেষ পর্যন্ত অপরাধীকে ধরতে না পারলে মেহেরকে কী জবাব দেবে সে? যে করেই হোক তাকে সত্য বের করতে হবে। সেটা করতে হলে তাকে আরও গভীরে যেতে হবে। আবির শক্ত কণ্ঠে বলল, যতদিন না কেস সলভ হচ্ছে তুই জেলেই থাকবি। আর ভুলেও মিথ্যে জবান দিবি না, গুলি করে মারব। সেলিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে জানতো 5 বছর পর এইভাবে ফেসে যাবে। ডিটেনশন সেলের ঘন ভেজা বাতাসে একটা চাপা উত্তেজনা। আবির ঠান্ডা গলায় অফিসারদের নির্দেশ দিচ্ছে, নাম্বার ট্র্যাক করো। মাস্ট নম্বর হলেও কিছু না কিছু তো ধরা পড়বেই। সাইবার ইউনিটের এক কর্মকর্তা দ্রুত ল্যাপটপে টাইপ করছে, চোখে দৃঢ় মনোযোগ। কিছুক্ষণ পর সে মাথা তুলে বলল, স্যার, মার্কস নাম্বারের ডেটা ব্রেক করা কঠিন, তবে একটা ট্রেস পাওয়া গেছে। আবির এক ধাপ এগিয়ে গেল। কি পেয়েছো? অফিসার এক মুহূর্ত চুপ থেকে বলল, স্যার,
কল ট্র্যাকিংয়ে একটা প্যাটার্ন পাওয়া গেছে। মাস্কড নাম্বারের রুটিং চেক করতে গিয়ে দেখেছি কয়েকটা কল ফরওয়ার্ড করা হয়েছে। মানে? ভ্রুকুচকে বলল আবির। মানে কেউ একটা মাঝখানে ফেক আইপি ইউজ করে কলের রুট পরিবর্তন করেছিল। কলটি প্রথমে এসেছে একটা বিদেশি ভিপিএন সার্ভারে, সেখান থেকে বাংলাদেশে ঢুকেছে আর শেষমেশ একটা ফিক্সড নাম্বারে রিডাইরেক্ট হয়েছে। কোন নাম্বার? অফিসের ল্যাপটপ স্ক্রিন ঘুরিয়ে দেখালো। স্ক্রিনে ভেসে উঠল একটা জিপি নাম্বার। আবির দ্রুত নাম্বারটা দেখিয়ে ফোন বের করলো। তার ডেটাবেজে সেটা চেক করতেই একটা নাম ভেসে উঠল, আরুশ শেখ। পিতা মোহাম্মদ রুহুল শেখ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আবির কপালে হাত দিয়ে শ্বাস নিল গভীরভাবে। তার মুখ থমথমে, চোখ দুটো বিস্ফোরিত, যেন বিশ্বাস করতে পারছে না। এটা অসম্ভব। অফিসার বলল, স্যার এই নম্বরে কল ফরওয়ার্ডিং হয়েছে, অর্থাৎ কেউ যদি কল করেও থাকে সেটা শেষমেশ এই নাম্বারই রিডাইরেক্ট হয়েছে। তুমি নিশ্চিত এটা কোনো ভুল নয়? জি না স্যার, ট্রেসিং সিস্টেম একদম ক্লিয়ার। 5 বছর আগের কল হিস্টোরি টেনে এনেছি। সেই সময় কল ডাইভার্ট করা হয়েছিল আরও শেখের নম্বরে। আবির চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মাথা কাজ করছে না, সব গুলিয়ে আসছে। আরুষ তার খালুকে মারতে সুপারি দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো কেন? জানা মতে আরুষের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বরং সমাজের প্রভাবশালী একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। আরুষ কি সত্যি মেহেরের বাবার খুনি? যদি এটা সত্য হয় তাহলে মেহেরের কি হবে? এই সত্যিটা মেহের কিভাবে মেনে নেবে? মেয়েটা না প্রেগনেন্ট, ওর স্বামী ও সন্তানের বাবা খুনি জানার পর মেহেরের সহ্য হবে তো? বাঁচতে পারবে তো? বিকেল 5:42। মেহের বারান্দায় দাঁড়িয়ে আছে। সূর্য ইতিমধ্যে হেলে পড়েছে পশ্চিম আকাশে। কমলা রঙের আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়েছে ঘরের ভেতর। অথচ মেহেরের ভেতরে এক অভ্যন্তরীণ সন্ধ্যা নেমে এসেছে, নিস্তব্ধ অথচ গোমট। সে বেলকুনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আবিরের কলের অপেক্ষায় আছে। সে বলেছিল সন্ধ্যার মধ্যে তদন্তের আপডেট দেবে, কিন্তু মেহের আর অপেক্ষা করতে পারছে না। বুকের ভিতর ভয়ানক আশঙ্কা খেলা করছে। ধৈর্য রাখতে না পেরে ডায়াল করলো। রিং হচ্ছে, 1 বার 2 বার 3 বার। হ্যালো? আবিরের কণ্ঠ ওপাশ থেকে ভেসে এলো, গম্ভীর ভারী। মেয়ের কথা বলার চেষ্টা করলো, ওর গলা শুকিয়ে আসছে, তবু প্রশ্ন করলো, কে ছিল ভাইয়া? ওপাশে এক মুহূর্তে নীরবতা। আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আরুষ শেখ। মেয়ের যেন শুনতে পেল না। হয়তো শুনেছেই, কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছে না, ভুলও শুনতে পারে। সে বিভ্রান্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, কি বললে ভাইয়া? আবার বলো। আরুষ শেখ 5 বছর আগে খালুর ড্রাইভার সেলিমকে ব্রেক কাটার জন্য টাকা দিয়েছিল। সেলিমের মোবাইল ট্র্যাক করে পাওয়া নাম্বারটা আরুষের নামে রেজিস্টার করা। সেলিমের কথা আর প্রমাণ সাপেক্ষে আরুষই মাস্টার মাইন্ড। এক মুহূর্তের জন্য মেহেরের চারপাশে সব শব্দ থেমে গেল। পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল তার। মনে হলো কেউ যেন তার শির দ্বারা বাজেভাবে ভেঙে দিয়েছে। হাত থেকে মোবাইলটা খসে পড়ল মেঝেতে। শরীরের সমস্ত শক্তি যেন নিংড়ে নেওয়া হয়েছে এক মুহূর্তে। কাঁচ ফেটে গেল। স্ক্রিনের ওপর চির ধরা স্পষ্ট শোনা গেল, কিন্তু সে শুনল না। মেহেরের দৃষ্টি এক মুহূর্তের জন্য অস্পষ্ট হয়ে গেল। শরীর স্থবির হয়ে গেল, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বুকের মাঝখানে একটা শীতল অনুভূতি, একটা চাপ, একটা দম বন্ধ করা ব্যথা। আবিরের বলা কথাগুলো ঢুকে গেছে কানের ভিতর, গেঁথে গেছে মস্তিষ্কে, কিন্তু অনুভূতি আসছে না, একটুও না। মেহেরের এখন চমকে ওঠা উচিত ছিল, আতঙ্কে কেঁপে ওঠা উচিত ছিল, কাঁদতে পারত, কিন্তু না। শুধু বুকটা কাঁপল ধীরে ধীরে। বেখেয়ালি মনে একটা নিঃশ্বাস টেনে নিল। সব কিছু স্তব্ধ হয়ে গেছে। দৃষ্টিটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। এখন কি সে অজ্ঞান হয়ে পড়ে যাবে? মেয়ের বেলকুনি গ্রিল আলতো করে ধরল যেন পড়ে না যায়। খুব অদ্ভুত লাগছে, মাথা কাজ করছে না। আরুষ? আরুষ সত্যি সত্যি বাবার খুনি? তার জলজান্ত বাবাকে আরুষ মেরে ফেলেছে? যে মানুষটা তাকে সবসময় রক্ষা করে, যে মানুষটা এতটা গম্ভীর, তাকে ধরে বেঁধে কাছে রেখেছে তার সন্তানের বাবা, সেই মাথার উপর থেকে বাবা নামক বটগাছটা কেড়ে নিল? মেয়ের চিৎকার করে কাঁদতে ভুলে গেছে সে কে, কোথায়। মনে হচ্ছে মস্তিষ্ক মিউট করে দেওয়া হয়েছে। কানের কাছে বাজছে চু চু শব্দ। মেয়ে শুধু অনুভব করলো তার গালে নরম কিছু এসে ঠেকেছে। হাত দিয়ে দেখলো বর্ণহীন নোনা জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। মেয়ের শরীরও যেন আর তার নেই। হাত পা অবশ, ঠান্ডা। ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে মস্তিষ্কের কোনো অংশ কাজ করছে না। মেহেরের ফোন আবার কেঁপে উঠল। সে ধীর গতিতে নিচু হয়ে ফোনটা তুলল। আঙ্গুল ঠান্ডা হয়ে গেছে, কাঁপছে। স্ক্রিনের ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপে নতুন মেসেজ এসেছে। মেয়ের বুক ধক করছে, তারপরও কাপা হাতে সিন করলো। আবার একটা ভিডিও এসেছে, অবসাথে সে প্লে করলো। পর মুহূর্তে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভিডিওটা অস্পষ্ট, দুলতে থাকা ক্যামেরার কারণে দৃশ্য পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটাই যথেষ্ট। একটা ছায়াময় ঘর, মেঝেতে একটা ছেলে ছটফট করছে, চারপাশ রক্তে ভেসে গেছে। মেহেরের কানে তার গঙ্গানির শব্দ আসছে, শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। পাশের দেওয়ালের গায়ে ভর দিয়ে দাঁড়ালো মেহের, না হলে পড়ে যেত। ভিডিওর দিকে আবার তাকালো। একটা ছুরি ছেলেটার বুকের উপর বারবার চালানো হচ্ছে। রক্তমাখা হাত, অন্ধকারে ঝলসে ওঠা স্টিলের সুইচ বেল্ট। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মানুষটার উন্মাদ হিংস্র চোখ, শান্ত অথচ প্রাণ কেড়ে নেওয়ার মতো ভয়ানক। ঠোঁটের কোনো তৃপ্তির ছাপ। এই নৃশংসতা তার কাছে স্বাভাবিক। সেই চোখ, যে চোখ চেনে মেহের, খুব ভালোভাবে চেনে। শরীরে সব শক্তি শুষে নিল কেউ এক মুহূর্তে। বুকটা ধকধক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই থেমে যাবে। শরীর ঝিমঝিম করছে। হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল মেহেরের। এমন সময় স্ক্রিনে একটা টেক্সট মেসেজে ভেসে উঠল, তুমি যাকে স্বামী বলে চেনো সে আসলে সে নয়। তুমি তাকে চেনো না মেহের। মেয়ের হাত থেকে ফোনটা আবার ধপ করে পড়ে গেল মেঝেতে। ফাটা স্ক্রিন আরও ফাটল ধরল। শব্দ হলো, কিন্তু মেহের শুনল না। মেহের স্থির, নিস্তব্ধ। ভেতরে সব কিছু চুরমার হয়ে যাচ্ছে, অথচ বাইরে থেকে সে একটুও নড়ছে না। যেন আস্ত একটা জীবন পুতুল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেঁচে আছে, কিন্তু অনুভূতি সমসাময়িক হারিয়ে ফেলেছে। অতিশয় আঘাতে বোধহয় মানুষ মেহেরের মতো নিস্তব্ধ হয়ে যায়। সারাটা দিন দৌড়ঝাঁপ করে কাটানোর পর আরুষের দেহটা অবসন্ন হয়ে এসেছে। ইলেকশনের কাজ, একের পর এক মিটিং, প্রতিপক্ষের চাল বোঝা, নিজের চাল ঠিক করা, সব মিলিয়ে আজকের দিনটা ছিল অস্বাভাবিক ব্যস্ত। অফিসে বসে থাকা হয়নি এক মুহূর্ত। মানুষকে খুশি করা, সমর্থন আদায় করা আর অদৃশ্য শত্রুদের গতিবিধি লক্ষ্য রাখা, এসব করতে করতে রাত গড়িয়েছে। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 2টো ছুঁয়েছি। ক্লান্ত চোখে নিজের বাড়ির দরজা খুলে ভেতরে পা রাখতেই এক অজানা অস্বস্তি অনুভব করল সে। কিছু যেন ঠিক নেই। শার্টের হাতা গুটিয়ে আঙ্গুলে সিগারেট চেপে ধরল। লাইটার টানতে গিয়েও থেমে গেল। মেহেরের সামনে গিয়ে সিগারেট না খাওয়াই উত্তম। চ্যাম্পের ক্ষতি হলে। আরুষ সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছালো। তার ঘরের অবস্থান দোতলাতে। অভ্যাসবশত দেওয়ালের সুইচটা চাপ দিতেই আরুষের চোখ স্থির হয়ে গেল। বুকের ভিতর ধক করে উঠল তার। সাদা আলোয় ভেসে উঠল বিশৃঙ্খলার এক বিভীষিকাময় চিত্র। সোফার কুশনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে, যেন সেগুলোকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে। আলমারির দরজা হাট করে খোলা। ভেতরে জামা কাপড় অগোছালোভাবে পড়ে আছে সামনে। কোনোটা দলা পাকিয়ে আছে মেঝেতে, কোনোটা ঝুলে আছে আলমারির দরজা থেকে। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চুরমার হয়ে গেছে। ভাঙা কাচের টুকরো চারদিকে ছড়িয়ে আছে। নিচে পড়ে থাকা চিরুনি, হেয়ার ড্রায়ার, পারফিউমের বোতল, যা ফেটে গিয়ে তার সুগন্ধ ছড়িয়ে দিয়েছে ঘরময়। সব কিছুই যেন ধ্বংসের সাক্ষী হয়ে আছে। সাইড টেবিল উল্টে পড়ে আছে, তার উপরের ল্যাম্পশেড ভেঙে এক পাশে গড়াগড়ি খাচ্ছে। বিছানার চাদর টেনে ফেলে দেওয়া হয়েছে। মেঝেতে বালিশগুলো ছন্নছাড়া। ল্যাপটপটা ভাঙ্গা, স্ক্রিনটা থেতলে গেছে। আরুষের ব্যক্তিগত জগৎটা যেন খান খান হয়ে ছড়িয়ে আছে চারপাশে। এই ঘরটা তার নিজের, প্রতিটি জিনিস তার পরিচিত, কিন্তু এই মুহূর্তে সব কিছুই অচেনা লাগছে। এই ধ্বংসস্তূপের চেয়ে ভয়ঙ্কর ছিল সেই নিথর অস্তিত্ব, যা খাটের গায়ে হেলান দিয়ে বসেছিল মেঝেতে। আরুষের দৃষ্টি আটকে গেল সেই মেয়েটার উপর, যে এক কোণায় পড়ে আছে নিশার হয়ে। মেহের, সেও কি এই ভাঙাচোরা জিনিসগুলোর মতোই বিধ্বস্ত? আরুষের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে এলো। এক ধাপ এগিয়ে গেল, তারপর থেমে গেল আবার। তার বুকের ভিতর কি যেন গেঁথে গেছে। শ্বাস ভারী হয়ে আসছে। আবার পা চালালো আরুষ, সাবধানে ধাপ ফেলে এগোতে যেন কাজ না বিধে পায়। কিন্তু হৃদয়ে যে ক্ষত তৈরি হচ্ছে তা এড়ানো সম্ভব নয়। মেহেরের কাছে এসে লক্ষ্য করলো মেহেরের পরনের জামা ভেজা, ওড়নাটা পড়ে আছে দূরে, যেন কেউ ইচ্ছে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এলোমেলো চুলের মাঝে কয়েক গোছা চুল গাল ছুঁয়ে নেমে গেছে। ওর শরীরের ভাষা বলছে মেহের ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছিল, উড়ে গিয়ে আবার আশ্রে পড়েছে অন্ধকার শূন্যতায়। চোখ দুটো বন্ধ, মুখটা ফ্যাকাশে, নিঃশ্বাস ভারী। কেন এমন লাগছে যেন ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। এই দৃশ্যটা আরুষ কখনো কল্পনাও করেনি। না, ভুল বলল, কল্পনা করেছিল কয়েক মাস আগে, কিন্তু প্রতিশোধের নেশায়। ভেবেছিল একদিন এই মেয়েটাকে এইভাবে বিধ্বস্ত করবে, গুড়িয়ে দেবে। কিন্তু এখন তার ভেতরটা ধসে পড়ছে কেন? বুকের ভেতর আগুন জ্বলছে, কিন্তু সেটা রাগের নয়, অস্থিরতা, উদ্বেগ আর এক ধরনের ভয় মিশে গিয়ে অভূতপূর্ব অনুভূতি তৈরি করছে। আরুষ এগিয়ে গেল আরও কিছুটা।
তারপর হাঁটু গেড়ে বসলো মেহেরের সামনে, একটা হাত বাড়িয়ে দিল গালে। গা গরম, প্রচণ্ড জ্বর। মেহের। আরুষের কণ্ঠস্বর যেন কোনো দুরাগত শব্দের মতো এসে পৌঁছালো মেহেরের কানে। সারা শরীর জ্বলছে, মাথাটা ভারী লাগছে, কিন্তু কানে বাজছে আরুষের উদ্বিগ্ন ডাক। মেহের চোখ খুলো। মেয়ের চোখ খুলো ধীরগতিতে, জ্বরের তোরে দৃষ্টি ধোয়াটে। সামনে আরুষের চেনা মুখ, স্বচ্ছ আলোতেও ঝাপসা দেখাচ্ছে। আরুষের কপালে ভাঁজ, চোখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীর সমস্ত অনিশ্চয়তা এসে ভর করেছে তার চোখে। কিন্তু মেহেরের শরীর ভারী লাগছে, চোখ জ্বলছে, তাও সে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতি বুকের ভিতর ঢেউ তুলল। কেমন জানি শূন্যতা, ক্লান্তি, যন্ত্রণা সব মিলিয়ে কেবল এক নিঃসঙ্গ দহন। আরুষ কিছু বলছিল, তার ঠোঁট নড়ছিল, কিন্তু মেহের শুনতে পাচ্ছিল না ঠিকমতো। ও শুধু অনুভব করছিল নিজের রাগ, অভিমান আর কষ্টের বুদবুদ গলায় উঠে আসছে। মিট গভীর শ্বাস নিল, যেন ওর ভেতরে জমে থাকা সমস্ত যন্ত্রণা একসঙ্গে বেরিয়ে আসবে। পর মুহূর্তেই শরীরের সমস্ত শক্তি একত্র করে এক ঝটকায় আরুষকে ধাক্কা দিল। আরুষ হঠাৎ অন্যব্যস্তভাবে পিছিয়ে গেল। মেহেরের হাতের ধাক্কায় ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়তে হাতে বিঁধে গেল ভাঙা কাচের টুকরো। মেয়ের তখনও ফ্যাল করে তাকিয়ে। তবে এবারের চাহনিতে কেবল ক্লান্তি নয়, আরও কিছু ছিল যা মুখে প্রকাশ করার আগে বুঝে ফেলা যায়। আরুষও বুঝল, কিন্তু নিশ্চিত বুঝল কি না বোঝা গেল না। তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল মেহের, দূরে থাকুন। আরুষ এখনও মেহেরের ধাক্কায় প্রভাব সামলে উঠতে পারেনি। তার আগেই তীব্র চিৎকার ছিন্ন ভিন্ন করে দিল নীরবতা। খবরদার আরুষ শেখ, আমার ছুলে ধ্বংস করে দেব আপনাকে। আরুষ চমকে তাকালো। এই কণ্ঠস্বর কোনো অসহায় মেয়ের নয়, কোনো যুদ্ধবিধ্বস্ত সৈনিকের, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। মেয়ের চোখে আগুন, শরীর টলছে জ্বরে, কিন্তু গলার দৃঢ়তা এক চুল কমেনি। আরুষ নিজেকে সামলে নিয়ে আবার এগিয়ে এলো। ওর মনে হচ্ছে মেহের অসুস্থ, জ্বরের ঘরে ভুলভাল প্রলাপ করছে। তার ভয় পাওয়া উচিত না, কিন্তু পরের মুহূর্তটা ভুলটা ভাঙল। মেহের ওর কোলে রাখা কালো পিস্তলটা তুলে নিল এক ঝটকায়। ঠান্ডা ধাতব অস্ত্রের নল তুলে ধরল সরাসরি আরুষের কপালের দিকে। একজন খুনিকে মারতে আমার হাত কাঁপবে না, দূরে সরতে বলেছি। আরুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। খুনি? কোন খুনের কথা বলছে মেহের? খুন তো সে বহু করেছে। মেহের কি কোনোটা জেনে গেছে? আরুষ ও চোখের গভীরতা পড়ার চেষ্টা করলো, কিন্তু সেখানে কেবল এক সমুদ্র ঘৃণা আর শোকের যন্ত্রণা ছাড়া কিছুই পেল না। মেহেরের হাত কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি অবিচল। আরুষ কিছু বলার আগেই মেহের ওর সামনে ঝুঁকে এলো, শার্টের কলার চেপে ধরল দুই হাতে। গলার সুর এখনও ভারী, ভাঙা, তবু প্রতিটি শব্দ ছুরির মতো ধারালো। আমার বাবা কি দোষ করেছিল? খুন করলেন কেন আমার বাবাকে? উত্তর দিন। আরুষ এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। শ্বাস আটকে এলো এক মুহূর্তের জন্য। তবে সে জানে আজ ওর বলার কিচ্ছু নেই। মেহেরের এই ঘৃণা চিরস্থায়ী। আরুষের সত্ত্বেও ওর জন্য মিথ্যে, আবার সবই মিথ্যে তাও কিন্তু নয়। সে খুনি, অসংখ্য আত্মার খুনি। আরুষ একটা শব্দ উচ্চারণ করলো না, ফ্যাল করে তাকিয়ে থাকলো কেবল। মুখ বরাবর বন্দুক তাক করা। সামনে বসে থাকা মেয়েটা দম নিতে পারছে না, আত্মঘাতী কষ্ট নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চোখের জল টপটপ করে পড়ছে, কিন্তু মেহের মুছছে না। কেন আরুষ কিছু বলছে না? মেহেরের বুকের ভিতর কেমন যেন এক শূন্যতা জন্ম নিচ্ছে, হাহাকার করছে। সে চেয়েছিল আরুষ প্রতিরোধ করুক, জোর গলায় বলুক, না আমি খুন করিনি। কিন্তু না, আরুষ শুধু চুপ করে তাকিয়ে আছে। চুপ মানে কি স্বীকারোক্তি? মেহেরের সমস্ত অস্তিত্ব টালমাটাল হয়ে গেল। বাবা ওর সব ছিল। যে মানুষটা তাকে প্রথম হাঁটতে শিখিয়েছিল, প্রথম হাত ধরে পথ দেখিয়েছিল, তার জীবনে সে আশ্রয় কেড়ে নেওয়া হয়েছে। সেই খুনি এই মুহূর্তে তার সামনে বসে আছে, নিঃশব্দ, নির্লজ্জ। মেয়ের চোখের ভিতর কষ্ট আর রাগ একসঙ্গে সমতালে জ্বলছে। শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু গলা সুর একটুও কাঁপেনি। বাবা হতো আমাদের মাথার উপরের বট গাছ, আগলে রাখা আদুরে মানুষ। মাহির তখন মাত্র 11 বছর। আপনার জন্য আমরা এতিম হয়ে গিয়েছি। আপনি বাবাকে মেরে ফেলেছেন। কেন কেড়ে নিলেন? আপনার হাত কাঁপল না? তার কণ্ঠে এক তীব্র শোক, এক অবিশ্বাস্য ক্ষোভ ছিল। বুকের ভিতর জমে থাকা সমস্ত বেদনা মুহূর্তের মধ্যে ঝড়ে পরিণত হয়ে গেল। মেয়ের সোজা আরুষের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে উঠল, কিভাবে পারলেন আপনি? আরুষ তখনও চুপ, মুখে কোনো অস্বীকার নেই, কোনো দুঃখ নেই, কোনো অনুশোচনার ছায়া নেই। মেয়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আপনার বাবা মরে গেলে আপনার কেমন লাগতো? আপনার কষ্ট হতো না? কোনো উত্তর নেই। আরুষ যেন বোবা হয়ে গেছে। মেয়ের অনুভব করলো তার দম বন্ধ হয়ে আসছে। ভেতরের সমস্ত যন্ত্রণা এবার আগ্নেয়গিরির মতো ফেটে বেরোলো। চেপে ধরা কলার ঝাঁকালো। মেয়ের হাতের শক্ত টানে ছিঁড়ে এলো শার্ট। হতো না, কারণ আপনি অমানুষ, নেশাখোর, মেয়েবাজ, ধর্ষক, খারাপ নেতা, সব শেষ খুনি। আপনার মতো নোংরা কীটের বেঁচে থাকার অধিকার নেই। মেহেরের দৃষ্টিতে কোনো সন্দেহ সংশয় নেই,
খুন করে ফেলবো আপনাকে, ধ্বংস করে দেবো আপনার পাপের রাজ্য। মেহেরের আঙ্গুল বন্দুকের ট্রিগারে শক্ত হয়ে এলো। ঘরের ভেতরে একটা মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেল। এরপর ট্রিগারের চাপ, বিকট শব্দ। আরুষের গ্লক 17 মডেলের বন্দুকে কোনো সাইলেন্সার লাগানো নেই। গুলির শব্দ কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। আরুষ এক মুহূর্তের জন্য ভেবেছিল মেহের তার উপর গুলি চালাবে, সে হয়তো মারা যাবে, কিন্তু না, ব্যথা অনুভব করলো না কোথাও। কয়েক ইঞ্চি পাশ কাটিয়ে গুলি বেরিয়ে গেছে, দেয়ালে লেগে গর্ত করে দিয়েছে। মেহেরের হাতে তখনও বন্দুক, ধোয়া উঠছে নলের মুখ থেকে। মেহের ধীর পায়ে আরুষের কাছে এগিয়ে এলো। চোখ জ্বলছে, ঠোঁটের কোণে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। একদম কাছাকাছি এসে দাঁড়ালো, এতটাই কাছে যে আরুষ মেহেরের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করলো। তারপর একটা ফিসফিসিয়ে বলা ভয়ঙ্কর প্রতিজ্ঞা, না, এত সহজ মৃত্যু নয়। আপনি আরও বেটার ডেথ ডিজার্ভ করেন, সামথিং স্পেশাল, টেরোবেল। কঠিন মৃত্যু দেব আপনাকে, যতক্ষণ না মৃত্যু মুক্তির মতো মনে হয় ততক্ষণ ছটফুটিয়ে মারব। ঠান্ডা গলায় স্মিত হাসি দিয়ে বলল মেহের। আরও স্তব্ধ। এতদিন এই হুমকিতে সে অন্যদের ভয় দেখিয়েছে, কাবু করেছে, কিন্তু আজ এই হুমকি তার বিরুদ্ধে, ঠিক তার মতোই ভয়ঙ্কর দেখাচ্ছে মেহেরকে। মেহেরের শরীর হালকা কাঁপছে, জ্বর, ক্লান্তি, কষ্ট সব মিলিয়ে তার শরীর আর টানতে পারছে না। উত্তেজিত মন তবু থামে না, কণ্ঠস্বর ফেটে পড়ে এক চিৎকারে, আরুষ শেখ, ইউ ডোন্ট ডিজার্ভ এ কুইক ডেথ। চিৎকার দেওয়ার পরপরই মেহেরের চোখ বন্ধ হয়ে গেল, অর্থাৎ অচেতন হয়ে গেছে। আরুষ স্ট্যাচুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, বুকে একটা ভারী কিছু চেপে বসেছে। মেহেরকে ছুতে আরুষের হাত কাঁপছে, মনে হচ্ছে মেহের উঠে এসে চিৎকার করে আবার বলবে, ধ্বংস করে দেব আপনাকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আরুষের, কিন্তু কিচ্ছু করার নেই। কাটা হাতে মেহেরকে তুলে ধরে কোলে নেয় সে। অতিরিক্ত স্ট্রেস নেওয়ায় মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আরুষ কাচের উপর শক্ত ধাপ ফেলে পায়ের ভেতর অতি নিষ্ঠুরতার সহিত কাজগুলো ঢুকে যায়। ব্যথা বোধ করে না, এসব অভ্যস্ত সে। কেবল অভ্যস্ত না, মেহেরের বিধ্বস্ততা। নিজের ঘর থেকে বেরিয়ে দোতলার গেস্ট রুমে শুয়ে দিল সে মেহেরকে। চুপ করে দাঁড়িয়ে ভাবল, জীবন কোথায় এনে ফেলল তাকে। শ্বেতপদ্মের চোখের আগুন, এই ঘৃণা, এটাই কি তার নিয়তি? সে কি সত্যিই মৃত্যু দাবিদার? আরুষের হাত আপনা আপনি নিজের বুকে গেল। হৃৎপিণ্ডটা স্থবির হয়ে আছে, কম্পন অনুভব করছে না হাত। কিন্তু কেন? আরুষ জানত হৃদস্পন্দন থেমে গেলে মানুষ আর বাঁচে না। সে বেঁচে আছে, তবে হৃদস্পন্দন কেন চলে না? বরং সে জায়গায় একটা শূন্যস্থান, একটা শূন্যতা বসিয়ে দেওয়া হয়েছে। আরুষ মেহেরের দিকে তাকালো আবার। মেয়েটার মুখের অবয়বে লেগে আছে ধ্বংসস্তূপের কণা। বড্ড আফসোস হচ্ছে। আরুষের চোখ স্থির, অথচ বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদয় বারংবার বিলাপ করছে, তুই শ্বেতপদ্মের আসল অপরাধী, সব তোর জন্য ঘটছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, দম আটকে আসছে। এভাবে বেঁচে থাকা যায়? শ্বেতপদ্ম যেমন তার জীবনের শ্রেষ্ঠ উপহার, তেমনই একই সাথে তার অভিশাপ। অনুমান করেছিল কোনো এক সময় এই দিনটা আসবে, কিন্তু তখনও আরুষ অনুভব করতে পারেনি বিষ ব্যথা কত মারাত্মক। এর চেয়ে বেশি ঘৃণা আর হয় না, এর চেয়ে বেশি পাপী কারো দৃষ্টিতে কেউ হয় না। শ্বেতপদ্মের জীবনেও সে নামমাত্র অভিশাপ। বিশ্বাস করো মেহেরজান, যদি জানতাম তুমি নওশাদ হোসাইনের মেয়ে, আমি থেমে যেতাম প্রথম দিনই। না তোমার কাছে আসতাম, না তোমায় ভালোবাসতাম। আমার কবরের সাথে সাথে অজান্তেই আমি তোমার কবরও খুঁড়ে রেখেছি। কখনো চাইনি তুমি মারা যাও আমার দোষে। এই দায় আরুষে কীভাবে টলাবে মেহেরজান? আমার সত্যি ক্ষমা হয় না। নান্দনিক আভিজাত্যময় রুম, কাচের জানালায় ভারী পর্দা টানা, মৃদু আলো ছড়িয়ে আছে ঘরময়। আয়েশা খন্দকার সিল্কের শাড়ি পরে বসে আছেন সোফায়, হাতে এক গ্লাস লাল ওয়াইন। দরজার কড়া নাড়া শব্দ হলো না। রশিদ সরাসরি ভেতরে ঢুকে পড়ল। তার চোখে অন্ধকার জমাট বেঁধে আছে। রশিদ খন্দকার সোজাসাপটা এসে প্রশ্ন করলেন, তুমি আমায় ধসিয়ে দিতে উঠে পড়ে লেগেছ কেন? আয়েশা মাথা সামান্য কাত করে তাকালেন, যেন বুঝতেই পারছেন না কি নিয়ে কথা হচ্ছে। কি করলাম? মেয়ের হাতে সিসিটিভির ফুটেজ কে দিয়েছে? তুমি কি মনে করো অভিনয় করতে হবে না আয়েশা? আমি জানি সিসিটিভি ফুটেজ মেহেরের হাতে তুমি তুলে দিয়েছো। আয়েশা খন্দকার শান্ত গলায় বললেন, হ্যাঁ আমিই দিয়েছি। রশিদের চোখ চকচক করে উঠল। কিন্তু আয়েশা সম্পূর্ণ নির্লিপ্ত কেন? কারণ ওকে জানানো দরকার ছিল। রশিদ খন্দকার রাগে ফেটে পড়ল, খ্যাপা গলায় বললেন, তুমি আসলে কি চাও? আমার সব পরিকল্পনা ভেস্তে যাক? আয়েশা মৃদু হাসলেন, কিন্তু সে হাসির নিচে কি যেন লুকিয়ে আছে, ব্যঙ্গ, অভিমান নাকি সতর্কতা? আয়েশা খন্দকার শান্ত স্বরে উত্তর করলেন, তুমি আমায় চেনো, জানো আমি কোনো কিছু না বুঝে করি না ভাইয়া। রাশে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে রাগের আগুন জ্বলছে। না বুঝে করো না। তুমি কি বুঝতে পারছো এর ফল কি হতে পারে? আয়েশা খন্দকার অবিচল, আমি সবসময় ফলাফল ভেবে কাজ করি ভাইয়া, তুমি তা জানো। এক মুহূর্তের জন্য ঘর নীরব হয়ে গেল। রশিদের আঙুলগুলো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। মেয়ের হাতে প্রমাণগুলো তুলে দিয়ে, কি করতে চাইছো তুমি?
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবে আয়শা। অলরেডি আরুষের কাছে আমাদের বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স আছে, বরবাদ হয়ে যাব আমি। কথাগুলো বলতে বলতে শ্বাসরুদ্ধ হয়ে আসলো রশিদ খন্দকারের। এক দফা বুক কাঁপলো। কে চায় তিলে তিলে গড়া সাম্রাজ্যের বিনাশ হোক? আয়শা খন্দকার ঠান্ডা গলায় বললেন, তুমি সবসময় হাইপার হও বলেই আজ গর্তে লুকিয়ে বসে থাকতে হচ্ছে। কি করলে এত বছর রাজতন্ত্র করে? পেটের বয়সী ছেলেকে ভয় পাচ্ছ? এখনও তো আরুষ জানেই না ওর মাকে আমরা কি করেছি। ও জানলে কি হবে ভাবতে পারছো? কেয়ামত হয়ে যাবে ভাইয়া। ক্রূর হাসলেন আয়েশা খন্দকার। পাকা শিকারের মতো কৌশল করে বললেন, আমি মেহেরকে শত্রু বানাইনি, ইনভিজিবল মিত্র হয়েছি। আরুষ বেঁচে থাকলে আমাদের মৃত্যু অবধারিত। আর আরুষকে নওশাদের মেয়ে মারবে, ওর মতো করে আঘাত আমরা আরুষকে কখনো দিতে পারবো না। কিন্তু এভিডেন্স তুমি ভালো করেই জানো এর পেছনে কতগুলো হাত ছিল। ফেসে যাব সবাই। আর সে প্রাণ থাকতে এভিডেন্স সামনে আনবে না ভাইয়া। মেয়ের ওর সবচেয়ে বড় দুর্বলতা। কিচ্ছু সামনে আনবে না আরুষ। ওকে মরতে দাও মেহেরের হাতে। মাত্র বিরোধ শুরু হয়েছে, খোঁজ নিয়ে দেখো আরুষ জ্বলে মরছে। বেচারা বাচ্চার মুখ না দেখিয়ে দুনিয়া ছাড়বে। রশিদ খন্দকার এতক্ষণ একটু হাসলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চিন্তা অর্ধেক কমে এসেছে তার। একটা আশার আলো দেখা মিলেছে। এরপরে প্ল্যান কি? আপাতত বসে বসে তামাশা দেখো। মেহের যদি আরুষকে খুন না করে, স্বামী হয়, ক্ষমাও তো করতে পারে। আরুষ এখন মেহেরের চোখে শুধু ওর বাপের খুনি মাত্র। বাপের খুনিকে ছেড়ে দেওয়ার মেয়ে সে নয়। রক্ত কথা বলে, ওর রক্তে তেজ আছে। এরপরও অপশন বি ভেবে রাখা উচিত আয়েশা। বলা যায় না কখন কি হয়। ভাববো তার আগে বলো আরিশার কি অবস্থা? মরেনি এখনো? শরীর পচতে শুরু করেছে, কিন্তু এখনও বেঁচে আছে। নিঃশ্বাস আর বেশি দিন নয়। নতুন করে ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। পচে পচে মরে যাক। ওর লাশ আমার চোখের সামনে কবর দিব। খাবার দাবার দেওয়া বন্ধ করে দাও। যত তাড়াতাড়ি ও মরবে ততই কল্যাণ। বিষ দিয়ে মেরে দিই। এর জন্য অপেক্ষা কিসের? শাস্তি অনেক দিয়েছি। আরিশা পাগল হয়ে গেছে এখন, আরও কষ্ট পায় না আয়েশা। না, বাই নেচার যতদিন বাঁচে বাঁচতে দাও। আমার আরও প্রতিশোধ চাই। সব ওর জন্য। ওর জন্য আমি আজও সুখের মুখ দেখিনি, রুহুলকে পাইনি। এরপর একটা শয়তান জন্ম দিয়েছে, বাকি শান্তিটুকু ওর ছেলে হারাম করেছে। ক্ষোভ নিয়ে বলল আয়েশা। শয়তান তুমি ওকে বানিয়েছ? হ্যাঁ, আমার সব মনে আছে ভাইয়া, তাই তোমায় সাবধান করছি। আরও জানলে আমাদের মহা বিপদ। নিজে হাতে নিউরোটক্সিন দিয়েছি। ওর উন্মাদনার মাত্রা আমার চেনা। একটু থেমে বলল আয়েশা। ওই ঘরের বাইরে কোনো দুর্গন্ধ যেন না বের হয়। কাকপক্ষী এতদিন যেমন টের পায়নি, এখনও পাবে না। বারবার বলছি আরশ একথা ভুলেও যেন না জানে। মারা পড়ব সবাই। রশিদ খন্দকার এক কথাও না বলে ঘর ছাড়লেন। আয়েশা ধীরে ধীরে ওয়াইনের গ্লাসে চুমুক দিলেন। ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে মুখে অদ্ভুত শান্তি, যেন বহুদিনের তৃষ্ণা মিটেছে। অবশেষে আরুষের সর্বনাশ করতে পেরেছে। এর চেয়ে বড় তৃপ্তি হয় নাকি? কেটে গেছে 2 দিন। সময় থমকে নেই, অথচ জীবনগুলো আটকে আছে কোথাও। আরুষ আর মেহেরের জীবনে এখন ভয়াবহ নীরব দ্বন্দ্ব। মেহের জানে যে আরুষ তার বাবার খুনি, কিন্তু আরুষ কিছুই বলছে না। এই সত্যটা তার বলা বা অস্বীকার করারও প্রয়োজন নেই। মেহেরের পৃথিবী এখন 4 দেয়ালে বন্দী। গেস্ট রুমটাকে সে নিজের জগৎ বানিয়ে ফেলেছে। দরজা বন্ধ করে বসে থাকে সারাদিন। মুখে খাবার তোলে না, রাতগুলো ঘুমহীন কাটে। শুধু হাতে ধরা থাকে বাবার রুবিক কিউবস। রং মেলানোর ব্যর্থ চেষ্টা, আবার এলোমেলো করে ফেলা, তারপর নতুন করে শুরু করা। এই চক্রে আটকে আছে সে। শিউলি আন্টি দুপুরের খাবার নিয়ে এসে থমকে দাঁড়ান। সকালের খাবার এখনও ঠিক আগের মতোই পড়ে আছে। ছুঁয়েও দেখা হয়নি সেটা, সামান্য নড়াচড়াও হয়নি। ঘরের ভিতর নিঃশব্দে এক অস্তিত্ব। মেয়ের নিজ খেয়ালে ডুবে আছে। শিউলি আন্টি এগিয়ে এসে বললেন, মা তুমি খাওনি কেন? এভাবে চললে শরীর খারাপ করবে না? কোনো সাড়া নেই, কোনো দৃষ্টি নেই। মেয়েটা যেন ভিনদেশি প্রাণী। শিউলি আন্টি অস্থির হয়ে বেরিয়ে গেলেন। এবার আরুষকে জানাতে হবে। আরুষ এলো মিনিট 10 পর। ঘরের বাতাস থমথমে। নিঃশ্বাস নিতে গেলেও বোঝা যায় এখানে কতটা ভারী কিছু জমে আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরুষ, কিন্তু এক পা রাখতেই মনে হলো সে একটা শূন্যতার মধ্যে ঢুকে পড়েছে। একটা নিঃসঙ্গ দ্বীপ, যেখানে আছে কেবল নীরবতা, ব্যথা আর না বলা অভিযোগ। মেয়ের সে একই সাথে বসে আছে জানালার পাশের কার্পেটে। তার কোলের ওপর রুবিক কিউবস রাখা। আঙ্গুল দিয়ে আস্তে আস্তে একটা পাজল মেলাচ্ছে, আবার ভুল করে এলোমেলো করে দিচ্ছে। আরুষ নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইল। এভাবে কতক্ষণ বসে থাকতে পারে একটা মানুষ? কতদিন না খেয়ে থাকা যায়? সে আস্তে আস্তে এগিয়ে গেল। আরুষের অস্তিত্ব মেহের টের পেল কি না বোঝা গেল না, কারণ এক মুহূর্তের জন্য মেহের তাকায়নি। তার শূন্য দৃষ্টি কেবল কিউবের দিকে। মেহের নিঃশব্দ প্রতিক্রিয়া। আরুষ এবার ওর সামনে মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে। তখনই তার বুকের ভিতর কেমন একটা ব্যথা ছড়িয়ে পড়ল। মেহেরের মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? চোখের নিচে ক্লান্তির গাঢ় ছায়া, ঠোঁট বিবর্ণ, কপালে চুল এলোমেলো হয়ে মুখের এক পাশ ঢেকে দিয়েছে। এইভাবে কতদিন? নরম সুরে বলল সে।
মেহের এবার একটু নড়ল। রুবিক কিউবসটা হাতে নিয়ে একপাশে নামিয়ে রাখলো। তারপর প্রথমবারের মতো আরুষের দিকে তাকালো। সে দৃষ্টি ছিল ধারালো অথচ শূন্য একটা ভাঙা স্বপ্নের মতো। আরুষ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরের দিকে। এতটা বিধ্বস্ত, এতটা শূন্য অথচ এতটা ভয়ঙ্কর মেহেরকে সে কখনো দেখেনি। বুকের ভিতর কোথাও কষ্টের তীব্র ছোবল বসিয়ে দিচ্ছে এই দৃশ্য। তারপরে সে খাবারের বাটি তুলে নিল। 1 চামচ স্যুপ তুলে মেহেরের মুখের সামনে ধরল। খেয়ে নাও, চ্যাম্পের ক্ষতি হবে। আমার বাচ্চা চাই না। মেয়ের খুব ঠান্ডা গলায় সহজ স্বাভাবিকভাবে কথাটা বলল, কিন্তু ওর এই কথা আরুষ ঠিক হজম করতে পারল না। মেয়ের ঠান্ডা মাথা এই ছোট কথা যেন দ্বারা বড় একটা খুন করে ফেলল। আরুষের চোখ মুখ মুহূর্তে শক্ত আকার ধারণ করল। ভ্রু কুঁচকে বলল, বাচ্চা চাই না মানে কি? মানেটা খুব সহজ, আমি বাচ্চা চাই না। কেন চাও না? হ্যাঁ, আপনি এখনো বুঝতে পারছেন না কেন? ভালো অভিনয় করেন, চোখের সামনে থেকে যান, সহ্য হচ্ছে না আমার। খেয়ে নাও, হাঁ করো। এক মুহূর্তের জন্য মেহের থমকে গেল। তারপর ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখলো। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সেই হাসির ভেতর কেবল ধ্বংস আর প্রতিশোধের নেশা। ভয়ঙ্কর সুরে বলল, খেয়ে কি হবে যখন এটাই থাকবে না? আরুষের বুক ধক করে উঠল। মনে হলো কেউ তার ভেতরটা ঝাঁঝরা করে দিচ্ছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মেহের কি বলল? তার অস্তিত্ব, তার চিহ্ন। মেয়ের সেটাকে নিঃশেষ করে দেবে? আমার ওপর ঘৃণা তোর? তুই আমায় মেরে ফেল, আমার শাস্তি দে, কিন্তু আমার বাচ্চার ক্ষতি করিস না, জান, দয়া কর, আকুতি সুরে বলল আরুষ। আরুষের কণ্ঠ কাঁপছে। সে জানে মেহেরের প্রতিশোধ আগুনের মতো জ্বলছে, কিন্তু তার সন্তান, নিষ্পাপ শিশুর তো কোনো দোষ নেই। মেহের হাসল। না, এটা হাসি ছিল না, এটা ছিল প্রলয়ঙ্করী ধ্বংসের ইঙ্গিত। হাড় হিম করে দেওয়া এক শীতলতা চোখে মুখে খেলা করছে। খুনির বাচ্চা, খুনির চিহ্ন। মেহেরের কণ্ঠ ধারালো হয়ে উঠল। আমি মেহিনুর হোসাইন, ডটার অব জার্নালিস্ট নওশাদ হোসাইন। সত্য নিয়ে যার কারবার, তার মেয়ে মিথ্যা অপরাধ অন্ধকারকে সহ্য করবে না, বলেছিলাম না? এত বেশি অপরাধ করবেন না যার ক্ষমা হয় না। আমি আমার কথা রাখবো, এই বাচ্চা থাকবে না। আর সে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এক ছটকা সে মেহেরের গালের এক পাশ চেপে ধরল। এই ভুল করিস না, জানে মেরে দেব। এটা আমার বাচ্চা, আমার সন্তান। এক ফোঁটা আঁচড় লাগলে তোকে মেরে ফেলবো। মেয়ের মুখে তবুও সে একই নির্লিপ্ত হাসি, আগুনের মাঝেও শান্ত, যেন ধ্বংসের প্রতি ধাপে অবিচল। আরুষ, শেখকে শেষ না করে আমি মরব না, কথা দিচ্ছি। বেঁচে থাকার চেয়ে আপনার মৃত্যু প্রিয় হবে। আমি যতটা বিধ্বস্ত হয়েছি তার দ্বিগুণ ফিরিয়ে দেব। প্রিয়জন হারানোর যন্ত্রণা উপভোগ করাবো, একটু একটু করে শেষ করব। আরুষ থেমে গেল। মেয়ের চোখের দিকে তাকে সে কিছু সময়ের জন্য শ্বাস নিতেও ভুলে গেল। 7 মাস আগে হাসপাতালে বেডে কাতরানো মেহেরের সঙ্গে এই মেহেরের কোনো মিল নেই। তখনও সে বিধ্বস্ত ছিল, কিন্তু আজ, এখন সে মাত্রাধিক ভয়ঙ্কর। আরুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটা ভয় ওকে গিলে খাচ্ছে। ওর চ্যাম্প পৃথিবীর আলো দেখবে তো? ধ্বংস বিধ্বংসী খেলায় মেতে মেহের ওকে না শেষ করে দেয়। ধীরে ধীরে মেহেরকে ছেড়ে দিল সে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বাটি থেকে স্যুপ চামচে তুলে শক্ত করে ধরল। মেহেরের চোয়াল চেপে ধরে ও ঠোঁটের সামনে চামচটা এগিয়ে দিল আরুষ। খাও। মেহের নড়ল না। চোখের ভাষ স্পষ্ট জানিয়ে দিল সে খাবে না। আরুষ এবার তার শক্ত হাতের চাপ বাড়ালো, চোয়াল ফাঁক করলো, তারপর গোটা চামচটাই পড়ে দিল মুখে। মেহের দমল না, ফু করে ফেলে দিল স্যুপটুকু। আরুষের ধৈর্য কুলোচ্ছে না, বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু মেহেরের গায়ে হাত তুলতেও পারছে না। ওরই বা দোষ কি? এই আচরণগুলো স্বাভাবিক, কিন্তু না খেয়ে আর কতক্ষণ? আরুষ উঠে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 1 গ্লাস গরম দুধ হাতে ফিরে এলো। মেহেরের সামনে বসে শক্ত কণ্ঠে বলল, তুমি ভালো ভালো খাবে না আমাকে জোর করতে হবে? মেহের কোনো উত্তর দিল না, বরং ঝলসে দেওয়ার মতো কটমটে দৃষ্টি উপহার দিল। এর অর্থ একটাই, সে কিছুতেই খাবে না। আরুষ টু শব্দ না করে মুখে 1 চুমুক দুধ নিয়ে নিল, তারপর শক্ত করে চেপে ধরল মেহেরের গাল। ঠোঁট ফাঁক করে সেই দুধ ওর মুখে ঢেলে দিল। গা গলে উঠল মেহেরের। উগলে ফেলার চেষ্টা করলো খুব করে, কিন্তু আরুষ সেই সুযোগ রাখেনি। ওর ঠোঁট ধরে রেখেছে শক্ত করে। কতক্ষণ না গিলে থাকবে মেহের? গিল। মিনিট 2 ধরে চলল এই যুদ্ধ। মেহের জেদ ধরে রেখেছিল, কিন্তু আরুষকে সরাতে পারছে না। শেষমেশ মেহের বাধ্য হয়ে গিলে ফেলল। সঙ্গে সঙ্গে আরুষ দূরে সরে দাঁড়াল। এমনিও ঘন ঘন বমি পায়, তার উপর দুধের স্বাদ, গন্ধ, সে আগ্রাসী পদ্ধতি, সব মিলিয়ে বাজে রকম বমি পাচ্ছে ওর। ছুটে গিয়ে বাথরুমে ঢুকলো। গল গল করে বমি করতে লাগলো। পেটে 1 ফোঁটা খাবার পানি কিচ্ছু নেই। কিডনি বেরিয়ে আসতে চাইছে মেহেরের। বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু বমি ভাব কমছে না। আরুষ ওর পিছু পিছু বাথরুমে ঢুকলো। পড়ে যাওয়ার ভয় আছে, তাই কাঁধে হাত দিয়ে ধরে রইল।
মেয়ের অনেকটা সময় নিয়ে বমি করলো। থুতু ও লালা ব্যতীত বমিতে কিছু নেই। শরীর পুরো ছেড়ে দিয়েছে, নাড়ি ভুড়ি ব্যথা হয়ে গেছে। ক্লান্ত মেয়েটার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে মেহেরকে ধরে এনে শুয়ে দেয় আরুষ। মাথায় হাত বুলিয়ে আবার সুপের বাটি তুলে ধরল মেহেরের সামনে। বিরোধ করার এক ফোঁটা শক্তি মেয়েটার শরীরে নেই। কথাও বলতে পারছে না, বাধ্য হয়ে গিলে ফেলতে হলো খাবারটুকু। গোটা বাটি খালি করিয়ে তবে উঠে দাঁড়ালো আরুষ। গভীর দৃষ্টি মেহেরের বিধ্বস্ত মুখের ওপর ফেলে বলল, তুমি যদি আগুন হও আমিও তবে কি? তোমাকে বাঁচিয়ে রাখতে যত কঠিন হতে হয় আমি হব, যত দোষ করতে হয় করব। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও মেহেরজান, তুমি কাছে আমার জন্য বেঁচে থাকবে, আমার সন্তানের মাও হবে। তোমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। আমি নায়ক নই যে নিজের সব বিসর্জন দেবে, আমি ভিলেন যে অধিকার ছিনিয়ে নিতে জানে। আরুষ ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে শুয়ে রইল মেহের নিশ্চল নিঃসার। চোখ বন্ধ, কিন্তু ঘুমিয়ে নেই, বরং এরকম মৃত্যুর মতো শূন্যতায় ডুবে গেছে। নতুন করে কিছু ভাবার মতো শক্তিও আর অবশিষ্ট নেই তার মধ্যে। যা ভাবার ছিল তা ইতিমধ্যে স্থির হয়ে গেছে, এই বাচ্চা সে রাখবে না। লিভিং রুমের বাতাস ভারী, নিস্তব্ধতার চারদিক ছড়িয়ে আছে, যেন এই বাড়ির দেয়ালগুলোও থমকে গেছে। শিউলি বেগম নিঃশব্দে দাঁড়িয়ে, চোখে মুখে অদ্ভুত শীতলতা। আরুষ মেহেরের জীবনের নীরব দ্বন্দ্ব পরিবেশকে আলাদা রকম থমথমে বানিয়ে ফেলেছে। এমন সময় আরুষ নিচে নেমে এলো। শিউলি বেগমের দিকে তাকালো, চোখে চাপা অথচ তীক্ষ্ণ আদেশ, গলার সুর গভীর দৃঢ়। আজ থেকে তোমার কাজ একটাই, মেহেরকে চোখে চোখে রাখা। ও কখন কি করছে সব খেয়াল করবে, রাতে ঘুমোবে না, নজর সরাবে না। দরকার হলে আরেকজন কাজের লোক আনো, কিন্তু ডেলিভারির আগ পর্যন্ত ও একবার হাঁচি দিলেও সেটা তোমার নজরে থাকতে হবে। কয়বার কাশলো, কয়বার নিঃশ্বাস ছাড়লো, সব আপডেট চাই আমার। শিউলি বেগম নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন, কিন্তু ভেতরে কাঁপছিলেন। এত বছর ধরে এই ছেলেটাকে মানুষ করেছেন, দেখেছেন, কিন্তু আজকের মতো এমন শীতল, এমন নির্মম রূপ আগে কখনো দেখেনি। আজ একটু বেশি কঠিন দেখাচ্ছে আরুষকে। আরুষ পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে তাকালো শিউলির দিকে। কণ্ঠস্বর এতটাই ধারালো হয়ে উঠল যে মনে হলো বাতাসও ছিন্ন ভিন্ন হয়ে গেল উচ্চারিত শব্দে। আমার কলিজাকে তোমার হাতে আমানত রেখে যাচ্ছি। ছোট থেকে তুমি আমায় মানুষ করেছো আন্টি, আশা করি নিমক হারামি করবে না। যদি কোনোদিন করো সেদিন আমার মানবতা আর কাজ করবে না। মনে রেখো, আমার বউ বাচ্চার বিন্দুমাত্র ক্ষতি হলে আমি আরুষ তোমাকে ছাড়ব না। কথাগুলো বলেই বেরিয়ে যায় আরুষ। সামনে কাজ আছে তার, অনেক কাজ। শিউলি বেগম এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। এত বছর ধরে শিউলি বেগম এই ছেলেটাকে দেখেছেন, মানুষ করেছেন, কিন্তু আজকের আরুষকে যেন চিনতেই পারছেন না। ওর চোখের শীতলতা, কণ্ঠের নীরব অথচ বজ্র কঠিন হুঁশিয়ারি, সব কিছু বলে দিচ্ছে এই ছেলেটা কেবল রাগে ফেটে পড়া কোনো চরিত্র নয়, বরং একটা আগুনের কুণ্ডলী, যা নিভতে জানে না, থামতে শেখেনি। যদি সত্যি ওর স্ত্রী বা সন্তানের ক্ষতি হয়, তাহলে এই আগুন পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সব কিছু, একটুও দয়া দেখাবে না। ডাক্তার বাড়িতে এসে গতদিন চেক আপ করে গেছেন মেহেরকে। রিপোর্ট ভালো, ভেবে ভালোই আছে, কিন্তু মেহেরের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। আরুষ ডাক্তারের সাথে বেবির কন্ডিশন নিয়ে বিশদ আলোচনা করেছে। কিভাবে চলতে হবে, কি খেতে হবে, কি সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু খুঁটিয়ে জেনেছে। বেবির বয়স 3 মাসের অধিক, আর প্রায় 7 মাস। এই ভাবনাটা ওকে অদ্ভুত এক উত্তেজনায় ভরিয়ে রেখেছে। আর মাত্র 7 মাস, তারপর সে তার বেবিকে ছুঁতে পারবে, কোলে নিতে পারবে। এই অপেক্ষায় আরুষ বসে নেই। দোকানে গিয়ে ইতোমধ্যে এক ঝুড়ি খেলনা, ছোট ছোট জামা কাপড়, কমফোর্টার সব কিনে এনেছে ফেরার পথে। প্রতিটি জিনিস নিজে পছন্দ করে যত্ন নিয়ে বেছে নিয়েছে, যেন ওর সন্তান আসার আগেই ওকে আদরে ঘিরে ফেলতে পারে, কোনো অভাব হতে দেবে না চ্যাম্পের। কিন্তু মেহেরের জীবন দুর্বিষহ কাটে। ওর আচরণ গুমট, নিস্তব্ধ। মানসিক ট্রমায় মেহের অনেকটা নেতিয়ে পড়েছে, ভুগছে খুব। খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, শরীর দুর্বল হয়ে এসেছে অনেকটা। মাথা প্রায়শই ঘুরে ওঠে এখন, তবু শক্ত হয়ে বসে থাকে। এই কষ্টের ভার মেহের নিজেই বয়ে নিয়ে যেতে চায়, কারো সাহায্য ছাড়া। কারোর সাথে কথা বলে না। তেজস্বী মেয়েটা একদম নিভে গেছে যেন। মেহের আরুষকে ইগনোর করে চলে, যেন তার অস্তিত্বটাই অস্বীকার করতে চায়। আরুষকে দেখলেই আবার এক্সাইটেড হয়ে যায়। আরুষ ওর কাছে যায় না তাই। ও জানে মেহেরকে এখন বেশি হাইপার না করাই উত্তম। আরুষ সব বোঝে, তাই দূরে থাকে। তবে দূরে থাকলেও আরুষ নজর রাখে প্রতিনিয়ত। সারাদিন একবার মেহের ঘুমিয়ে গেলে নিঃশব্দে গিয়ে দেখে আসে। কপালের পাশের চুলগুলো ঠিক করে দেয়, দেখার চেষ্টা করে মেহের স্বপ্নে শান্ত আছে কিনা। আরুষ দেখে মেহের গভীর ঘুমেও মাঝে মাঝে কপাল কুঁচকে ফেলে। ও জানে মেয়েটাকে মানসিক যন্ত্রণা অসুস্থ বানিয়ে ফেলছে। খুব চেষ্টা করছে একটু প্রমাণ খুঁজে মেহেরকে চক্ষু শীতল করার, কিন্তু এত অকাট্য বিরোধী প্রমাণের মাঝে কাঙ্ক্ষিত প্রমাণগুলো হারিয়ে বসে আছে। সেগুলো কোথায় আছে আরও জানে না। মেহেরের বাবা ছাড়া সেই সব কারোর জানার কথাও নয়। ও
অন্যদিকে এদিকে মেহেরের মাথায় এক এক সময় এক এক প্ল্যান ঘুরছে, কিন্তু কোনো প্ল্যান কাজে দিচ্ছে না। কিভাবে বের হবে এখান থেকে, কিভাবে ওকে শাস্তি দেবে, কিন্তু সব কিছু যেন ফ্লপ হয়ে যাচ্ছে। প্রতিটা প্ল্যান ভেস্তে দিচ্ছে আরুষ। কড়া পাহারা বসিয়েছে, নরক থেকে বেরোনোর রাস্তা নেই। আজাব কি কেবল শরীরের উপর হয়? মনের আজাব কি বড় নয়? বাবার খুনির সাথে কিভাবে কেউ সংসার করতে পারে? এই অসহায়ত্ব, এই আবদ্ধতা মেহেরকে আরও পাগল করে তুলেছে প্রতিনিয়ত। রাগে, কষ্টে, অভিমানে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে। আরুষ তার বাবার খুনি, এই সত্যটা উপলব্ধি করার পর ঘৃণা শিরোপশিরা রক্তের মতো ছড়িয়ে গেছে। প্রতি নিঃশ্বাসের সঙ্গে মনে পড়ে যায় সে ভয়ঙ্কর বাস্তবতা। ডাক্তার বেবির যত্ন নিতে বলেছে, অনেক নির্দেশ দিয়ে গেছে, তাতে কি এই বাচ্চার শরীরে খুনে রক্ত বইছে? ভাবনাটা ওর মনকে কামড়ে ধরে। প্রতিবার বেবির জন্য কিছু করতে গেলে মনে হয় এই সন্তান যার রক্ত বয়ে বেড়াবে সে তার বাবার খুনি। মেয়েরা আর কোনো কিছুটান, কোনো দুর্বলতা টানতে চায় না। আরুষের বাচ্চার জন্ম হলে কখনো নিজের সন্তানের বাবাকে শাস্তি দিতে পারবে না, অন্যথায় নিজেকে হতে হবে কলঙ্কিত কন্যা। শুধুই স্বামী বলে ছেড়ে দেবে আরুষকে? স্বামী হওয়ার আগে ওকে ভাই বোনকে এতিম করে দেওয়া খুনি সে। মেয়ের নিজেকে আর দুর্বল হতে দেবে না। ওর প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এখন একটাই লক্ষ্য স্থির করে রেখেছে, এই যুদ্ধে মেহের হারবে না। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। মেহের জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ দুটো কোটরে বসে গেছে, কালি পড়েছে চোখের তলায়। ক্লান্তিতে ভরা শরীরটা যেন ভেঙে পড়তে চায়, কিন্তু মানসিক শক্তি এখন ওকে ধরে রেখেছে। বৃষ্টির পানিতে জানালার কাজ ধুয়ে যাচ্ছে, ঠিক তেমনই তার হৃদয়টাও ধুয়ে যাচ্ছে সমস্ত আবেগের ভারে। চারপাশে অন্ধকার, শুধু ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের আবছা আলোটা তার মুখের বিভীষিকাময় অবয়বটা স্পষ্ট করে তুলছে। বুকের ভেতর তীব্র শূন্যতা, তীব্র এক ঘৃণা। এই অস্তিত্ব, এই সম্পর্ক, এই বাচ্চা সব শেষ করে দেবে সে। আনমনে বাইরে চেয়ে থাকতে থাকতে মেয়ের মাথায় নতুন কিছু এসে ধরা দিল। চোখ দুটো চকচক করে উঠল। নিঃসন্দেহে এই ভয়াবহ চিন্তার ফলাফল আরুষকে বিধ্বস্ত করবে, ভাঙবে, ব্যথা দেবে, বুকের গভীরে ব্যথা। মেয়ের একবার ঘাড় ঘুরিয়ে শিউলি আন্টির উপস্থিতি লক্ষ্য করলেন। উনি দরজার বাইরে পায়চারি করছেন। মেহের জানে শিউলি আন্টিকে আরুষ তার উপর পাহারাদারি করতে রেখেছে, কিন্তু তাতে লাভ বিশেষ নেই। কেউ যখন ডেসপারেটলি ধ্বংসলীলায় মেতে যায় তখন তাকে থামিয়ে ফেলা কারোর কাম্য নয়। বাথরুমে ঢুকে দরজা লক করলো মেহের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখের অভাবে স্থির বিভীষিকা। মেয়ের ধীরে ধীরে তাকালো সেলফে রাখা শ্যাম্পুর বোতলটার দিকে। চোখে দেখা গেল ঝলক। বোতল পেরে নিয়ে তারপর কিছুটা শ্যাম্পু মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ তরল ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চকচকে টাইলসের উপর। একবার শেষবারের মতো আয়নার নিজের প্রতিবিম্ব দেখল মেহের। এই সন্তানের জন্ম হতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই সম্পর্ককে পুঁজি করে শেকল পরিয়ে আরুষ তাকে আটকে রাখতে পারবে না। শুধু একবার পড়ে গেলেই সব শেষ হয়ে যাবে। মেয়ের গম্ভীর শ্বাস টেনে বুকে সাহস সঞ্চয় করে নিল। তারপর ধীরে ধীরে এক পা বাড়ালো। ঠিক তখনই পা পিছলে গেল। শরীর ঘূর্ণির মতো ঘুরে উঠল। ধপ করে ধাক্কা খেলো মেঝেতে। উপর হয়ে পড়ে যাওয়ায় সোজাসুজি পেটে গিয়ে লাগলো আঘাত। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল সে। তীব্র একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ল পেটের ভেতর, বিস্ফোরণের মতো ব্যথা। শরীর শিউরে উঠল, শ্বাস আটকে এলো। মেহের অনুভব করলো একটা উষ্ণতা, একটা ভিজে ভাব। মেহেরের চিৎকারের শব্দ কানে ভেসে আসে শিউলি আন্টির। ভয় পেয়ে যান উনি। গলা ফাটিয়ে কেবল একবার ডাকে, আরুষ। আরুষের ঘর মেহেরের ঘর থেকে সোজাসুজি দেখা যায়। কয়েক কদমের দূরত্বে অবস্থিত। আরুষ ল্যাপটপ নিয়ে বসেছিল সোফায়। কিছু ডাটা হ্যাক করার চেষ্টা করছিল। ধৈর্য ধরে ঘন্টা দুই চেষ্টা করলে হয়ে যাবে। এতদিনে যথেষ্ট দক্ষতা হয়েছে। আরুষ হাতে কফির মগ ধরা ছিল। শিউলি আন্টির চিৎকার শুনে আরুষের হাত থেকে মগ পড়ে ভেঙে গেল। বুকটা ধক করে উঠল। মেহের ঠিক আছে তো? আরুষ দৌড়ে মেহেরের ঘরে আসে। শিউলি আন্টি সামনে দরজা ধাক্কাচ্ছেন। দরজা ভেতর থেকে বন্ধ। মেহেরের আর্তনাদ কানে আসছে। আরুষ এক মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ফেলে। মেয়ের মেঝেতে উপর হয়ে পড়ে থেকে দিয়ে আর্তনাদ করছে। কণ্ঠে কান্না ব্যথা মিশে গিয়ে শক্ত হিম করা আর্তনাদ উঠে আসছে। মেহেরের পায়ের কাছে রক্তের মতো কিছু দেখা যাচ্ছে। রক্ত? আরুষ উন্মাদের মতো ছুটে এলো মেহেরের কাছে। চোখে মুখে ভীষণ আতঙ্ক। কাছে এসে দেখলো বাথরুমের সাদা টাইলসের উপর হয়ে মেহের পড়ে আছে। শরীর শক্ত হয়ে গেছে। মেহেরকে উল্টিয়ে সোজা করে ধরতেই কোলের নিচের অঞ্চলে রক্ত ছড়িয়ে থাকতে দেখল। সাদা জামা ভিজে উঠছে লাল রঙের তরলে। আরুষের পুরো শরীর ঝাঁকি খেল। মেহেরের নিস্তেজ চোখে দেখল আরুষকে। চোখের কোণে জল চিকচিক করছে। ও ঠোঁট কাঁপলো, ফাঁক হলো দুর্বল হাসির জন্য। কাতরাতে কাতরাতে মুচকি হাসার চেষ্টা করলো। অস্ফুট সুরে ফিসফিস করলো, আমি হারিনি। বলতে বলতে চোখ বন্ধ হয়ে গেল ওর। আরুষ দু হাতে মেহেরকে তুলে ধরল। বুকের ভিতর কিছু একটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার শব্দ হলো। এটা কি করলি তুই?
আরুষ মেহেরকে শ্বাসরুদ্ধ অবস্থায় দ্রুত কোলের মধ্যে আঁকড়ে ধরল। আতঙ্কে মাথা ঘুরছে, হাত কাঁপছে, শরীর অসাড় হয়ে আসছে। মেহেরের ঠান্ডা হয়ে আসা শরীর, ইন্টারনাল ব্লিডিং। ওর চ্যাম্প বাঁচবে তো? পায়ের তলার মাটি সরে যাচ্ছিল আরুষের। মনে হচ্ছিল ওর পৃথিবীটা ভেঙে পড়েছে। না না, কিচ্ছু না। ভেতর মন অস্ফুট গলা এক যন্ত্রণাময় আওয়াজ বের করলো। মেহেরের বুঝে যাওয়া মুখের দিকে তাকিয়ে আরুষ বুকের তীব্র ব্যথা অনুভব করছে। আজ যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আরুষ চেষ্টা করছিল যত দ্রুত সম্ভব মেহেরকে হাসপাতালে নেওয়ার। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেহেরকে কোলে তোলার চেষ্টা করছিল, কিন্তু বুকের ভিতরের ভয় নামক শূন্যতা ও অন্ধকার দানবের আকৃতি ধারণ করে বসে আছে। হাত পা ভেঙে আসছে, একটুও শক্তি নেই। শিউলি বেগম কাঁদো কাঁদো হয়ে চেঁচিয়ে বললেন, দেরি হয়ে যাচ্ছে আরুষ, তোলো ওকে। শিউলি আন্টির চিৎকার কানে আসতেই একটুও সময় নষ্ট না করে মেহেরকে কোলে তুলে নেয় আরুষ। আর এক মুহূর্ত নষ্ট নয়। এরপর মেহেরের কিছু হয়ে গেলে মেহেরকে কোলে তুলে নেওয়ার পর আরুষ দ্রুত সিঁড়ি ডিঙ্গিয়ে নামে। হোঁচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল, পরক্ষণে সামলে নেয় নিজেকে। শিউলি আন্টি ইতিমধ্যে ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছে, সদর দরজার সামনেই পার্ক করা। আরও সেদিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খোলাই ছিল। মেহেরকে ব্যাক সিটে শুয়ে দিয়ে ওর পাশে গিয়ে বসলো। তারপর দরজা দ্রুত বন্ধ করে ড্রাইভারকে নাম ধরে বলল, সামনের ক্লিনিকে চলো ফাস্ট। ড্রাইভার দ্রুততায় গাড়ি চালাতে শুরু করলো। আরুষ এক মনে মেহেরের শরীরকে দেখে যাচ্ছে। মেহেরের মুখ একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি আর চোখের কোণে জল। গাড়ি দ্রুত ছুটে চলেছে। রাস্তা মুছে গিয়েছে বৃষ্টির পানিতে। এখনও ইলশিগুড়ি বৃষ্টি চলমান, চারিদিকে ঠান্ডা ঠান্ডা রেশ। কিন্তু আরুষের মনের এক টুকরো শান্তি নেই, যেন আকাশও জানে আরুষ কিভাবে এই যন্ত্রণার মাঝে জীবন কাটাবে। গাড়ি ছুটে চলে। আরুষের মন কেবল এক চিন্তায় আহত, ওর চ্যাম্পকে বাঁচানো যাবে তো?